রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, বলছিলেন দীপ শিখা দ্বারা শিখা জ্বলিয়া উঠে। অর্থাৎ আমাদের শিক্ষক দিয়ে আমাদের ছাত্ররা জ্বলে উঠবে। তো একই রকম করে তাই হওয়ার কথা। সেজন্য এসেছে শিক্ষকের মর্যাদা, শিক্ষকের যে মর্যাদা প্রশ্নটা জরুরি হয়ে এসেছে জাতি গড়ার কারিগরের প্রশ্ন। অর্থাৎ একটা মা বাবার তো সন্তানকে জন্ম দেয়, কিন্তু এই সন্তানকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে কারা? বলে শিক্ষক। শিক্ষক তাকে আদর্শ শেখায়, ন্যায়নীতি বোধ শেখায়, তাকে সত্য মিথ্যার প্রভেদ করতে শেখায়। যেই কারণে শিক্ষকদেরকে আমরা এখানে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছি। শুধু আমাদের এখানে, গোটা দুনিয়া শিক্ষকদের একটা তাৎপর্যপূর্ণ দিক আছে যে তিনি হচ্ছেন তার চিন্তা তার ছাত্রদের মধ্যে নানাভাবে প্রবাহিত হয়। সেই কারণে আপনারা দেখবেন যে এখানকার শিক্ষক বা ছাত্ররা বিভিন্ন সময়ে শিক্ষকদেরকে অনুকরণ এবং অনুসরণ করে। শিক্ষকরাও ছাত্রদের জন্য নিবেদিত প্রাণ হন। আমরা সেই স্বাধীনতোত্তর কালে আমরা দেখেছি যে শামসুদ্দোহার কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি সামনে এসে দাঁড়িয়ে বুক বাড়িয়ে বলেছিলেন, আমাকে রক্তাক্ত না করে আমার ছাত্রদের গায়ে গুলি করা যাবে না। কিংবা আমরা তার পরবর্তীতে এখানে বুদ্ধিজীবীদেরকে দেখেছি। বুদ্ধিজীবী বলতে আসলে ম্যাক্সিমাম শিক্ষকই ছিলেন, 80% শিক্ষক ছিলেন, কিছু সাংবাদিক কিংবা অন্যান্য পেশাজীবী ছিলেন, লেখক ছিলেন। সেই শিক্ষকরাও কিন্তু সেখানে জাতির যে জাগরণ সেই ক্ষেত্রে কাজ করেছিলেন। আইয়ুবের শাসন আমলে আপনারা দেখেছেন যখন আইয়ুব একটা ধর্মীয় বাতাবরণে এখানকার ব্যবস্থাটাকে পরিচালনা করতে চাইলেন, তখন এখানকার শিক্ষকরা কি করলেন? বলছে চর্যাপদ, এই যে একটা ইতিহাস নির্ভর একটা কাব্য, বললো এটা একটা হিন্দুয়ানি, এটা হচ্ছে অন্য ধর্মের, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। কিংবা আবার বললেন কোথায় এটা পড়া যাবে না, শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো পড়া যাবে না। এই যে বাংলা সাহিত্যের যে আদি নিদর্শনগুলো, তখন এখানে শিক্ষকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যে এগুলো তো আসলে ছাত্রদেরকে জানতে হবে। জীবন এবং মননের যে বিকাশ, জীবন এবং মননের বিকাশের জন্য মানুষকে তো ইতিহাস ঐতিহ্য জানতে হবে। সেজন্য আমাদের এখানকে শিক্ষকদেরকে আমরা দেখেছি তারা চর্যাপদকে চর্যা গীতিকা নামে পড়িয়েছেন, শ্রীকৃষ্ণ কীর্তনকে বারু চণ্ডীদাসের গল্প এই নাম দিয়ে ছাত্রদেরকে পড়িয়েছেন, যাতে করে শিক্ষার্থীরা জানতে পারে, বুঝতে পারে শাসকদের যে নিয়ন্ত্রণ রেখা তার বাইরে গিয়ে তারা কাজ করার চেষ্টা করছে। তো এই ছিল একটা শিক্ষকদের মর্যাদা। এখন এসে ধরুন বিগত 15 বছর আওয়ামী যে দুঃশাসন, এখানে নানা কারণে শিক্ষকরা আসলে নানাভাবে বিভক্ত হয়ে গেছে, তাদেরকে বিভক্ত করতে বাধ্যও করেছে ক্ষেত্র বিশেষ, আবার কখনো কখনো আসলে নিরুপায় হয়ে করেছে। যেমন ধরুন কিছু শিক্ষকদের ক্ষেত্রে এমন ছিল না যে তারা একটু বিরুদ্ধ মত বলে তাদের উপর হামলা মামলা দেওয়ার চেষ্টা করেছে, তাদের ছাত্রলীগের সন্ত্রাসীরা গিয়ে শিক্ষকদের যে কক্ষ সেখানে অগোছালো করেছে, জিনিসপাতি ঘাটাঘাটি করার চেষ্টা করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে শিক্ষকদেরকে একবার যে নিপীড়ন করার, টর্চার করার সে চেষ্টাটা করেছে। আবার ধরো স্বৈরাচারের একটা কালো এরকমই হয় যে সে আসলে এখানকার মুক্ত চিন্তা মত পথ এদেরকে বন্ধ করতে চায়। এভাবে নানা কারণ ছিল। এখন নানা কারণে শিক্ষকরাও কিছুটা, যেমন অধ্যাপক জাফর ইকবাল স্যার বা এই ঘরানার মানুষ যারা ছিলেন, আনিসুজ্জামান, এরা কেন বিএনপি মুখের চেয়েও আওয়ামী লীগ মুখী হয়ে পড়েছেন। অধ্যাপক জাফর ইকবাল কিংবা আনিসুজ্জামানদের ক্ষেত্রে আমরা দেখলাম যে আওয়ামী লীগ যে পরিমাণ তাদেরকে মূল্যায়ন করতেন একজন শিক্ষিত সজ্জন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে, সেটা আসলে অন্য সরকারগুলো ওই অর্থ ওইভাবে করেন না। যেমন ধরেন আনিসুজ্জামান বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, সেখানে শেখ হাসিনা ছিলেন। লাল গালিচায় ক্ষমতা অধিষ্ঠিত সরকার হিসাবে উদ্বোধক হিসাবে শেখ হাসিনার কিন্তু লাল গালিচায় হাঁটার কথা, কিন্তু তার শিক্ষক যেহেতু আনিসুজ্জামান ছিলেন, সে হচ্ছে লাল গালিচায় না হেঁটে আনিসুজ্জামানকে ছেড়ে দিলেন। আনিসুজ্জামান লাল গালিচা দিয়ে হাঁটলেন, প্রাইম মিনিস্টার হয়েও সে লাল গালিচার বাইরে হাঁটলেন। একইভাবে জাফর ইকবাল স্যারের ক্ষেত্রে আমরা দেখেছি তাকে ব্যবহার করে আওয়ামী লীগ নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। যেমন ধরেন যে উনি যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ দমনের জন্য আওয়ামী লীগ যখন ব্যর্থ হচ্ছে, তখন ওনাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। কিংবা কোনো একটা ব্যাপার নিয়ে ওনারা যতটুকু কথা বলার একটা স্পেস ছিল আওয়ামী লীগের শাসন আমলে, সেইগুলো অন্য তার বিগত দিনের শাসন কিংবা
এখান থেকে ট্যাগাটেগির যে রাজনীতি, অর্থাৎ আপনি যেমন শিবির একটা ট্যাগ করতো, এখন ভবিষ্যতে নিশ্চয়ই করবে কিনা যাই না, সেই ট্যাগটা কী করতো শিবির, তার বিরুদ্ধে, তার চিন্তার বিরুদ্ধে, তার নেতৃত্বের বিরুদ্ধে। রিসেন্টলিও আপনার যে জানেন যে শিবিরের যে নেতার বিরুদ্ধে আমি বলতে গিয়ে আমাকে হচ্ছে তারা হচ্ছে নানাভাবে আমার গ্রামের বাড়িতে, আমার আত্মীয়র বাড়িতে গিয়ে আমার বিরুদ্ধে গিয়ে বলে আসতেছে। অর্থাৎ তারা হচ্ছে অন্য সব নেতার বিরুদ্ধে বলতে পারবে, আপনি যদি তাদের নেতার বিরুদ্ধে বলেন তাহলে হচ্ছে এটা তারা নিতে পারবে না, তখন আপনাকে ট্যাগিয়ে দিবে। হয় আওয়ামী লীগ ট্যাগাবে, যদি দেখে এটাতে সুবিধা করতে না পারে তাহলে হচ্ছে আপনাকে নাস্তিক ট্যাগাই দিবে। এই যে ট্যাগাট্যাগি, কিংবা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে কিছু হলে আপনাকে ট্যাগিয়ে দিচ্ছে কি করে বলে, বিএনপি জামাত বলে। এই যে ট্যাগাট্যাগির সংস্কৃতিতে যেটা হলো, এই শিক্ষকদের একটা বড় অংশ তারা হচ্ছে এই আওয়ামী লীগের ঘটনার কাজ বা আওয়ামী লীগকে তাদের কাছে হচ্ছে তাদের কথা আলাপ আলোচনা সেগুলো শেয়ার করা বলা, সে স্পেসটা ছিল। ফলে শিক্ষকদের এই অংশটা সেই মানে ঠিক মনে করতো আওয়ামী লীগকে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যেমন ধরো এখানকে শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্র যতটুকু গণমুখী হোক কিংবা গণবিরোধী হোক, এখানকার শেষ বুদ্ধিজীবীদেরকে একটা মূল্যায়ন করার জায়গাটা তার ছিল শিক্ষকদেরকে, সেজন্য শিক্ষকদের একটা অংশ ঝুঁকে পড়েছে। আর সবচেয়ে বিষয় যেটা হলো, একজন শিক্ষক বলে তার যে রাজনৈতিক কোনো অবস্থান থাকতে পারে না বিষয়টা তা না, তার একটা রাজনৈতিক অবস্থান থাকতেই পারে। শিক্ষক বিএনপির আমলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো লাল দল নীল দল সেই দলাদলি আমরা তো দেখেছি যে শিক্ষকদের একটা অবস্থান আছে, তোর পলিটিক্যাল অবস্থান আছে। তো এখানে যেটা হচ্ছে সে তার পলিটিক্যাল অবস্থান যেটাই থাকুক, সে যদি সেই পলিটিক্যাল অবস্থানটার পরবর্তীতে যদি তার দলটা পতন ঘটে, অর্থাৎ ধরুন যে আওয়ামী লীগের যে পতনটা ঘটলো, এখন সেটা ঘটলো কেন, আমরা বলতেছি একটা স্বৈরতান্ত্রিক শাসন ছিল, সেখানে শিক্ষকের মর্যাদা, তারপরে হচ্ছে এখানকার পেশাজীবী কর্মজীবীদের মর্যাদা, যেমন যে শিক্ষকরা স্কুল কলেজ কিন্ডারগার্টেনের যে শিক্ষকরা মানে প্রেস ক্লাবে মাসের পর মাস জাতীয়করণের দাবিতে পড়েছিল এবং সেই শিক্ষকদের উপর পেপার স্প্রে করা হয়েছে, তাদেরকে পিটিয়েছে, নানাভাবে হেনস্থা করেছিল, তারাও তো শিক্ষক। তাকে মূল বিষয়টা ছিল এই যে তারা দাবি জানিয়েছে, যেখানে বলছে শেখ হাসিনা জয়ধ্বনি দিয়েছে, শেখ মুজিবের জয়ধ্বনি দিয়েছে, তার অর্থ কী দাঁড়ালো? তো এখন কি আমরা তাদেরকে কি মারতে পারবো? ঠিক তারা মনে করছে এরকম একটু আপোষ করে অথবা একটু প্রশংসা করে দাবিটা যদি আদায় করা যায়, এটা ছিল তাদের টেন্ডেন্সি। এখন প্রশ্নটা হলো, যেহেতু এখানে শিক্ষকদের একটা নানা শ্রেণী অবস্থান আছে এবং পলিটিক্যাল একটা অবস্থান আছে, একজন শিক্ষক হিসাবে তার অবস্থান যেমনি আছে পলিটিক্যাল অবস্থানও আছে। আবার স্বৈরতন্ত্রের এই কালটা যখন আমরা উত্তরণ ঘটিয়েছি, অর্থাৎ আমরা অভ্যুত্থান করেছি, কী জন্য? এই যে শিক্ষকদের দলীয়করণ এগুলো বন্ধ করার জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য, শিক্ষকের মর্যাদা, ছাত্রের মর্যাদা, শিক্ষকের প্রতি ছাত্রের স্নেহ ভালোবাসা এগুলো প্রতিষ্ঠা করার জন্য। তাহলে সেইখানে কি আমি শিক্ষকদের উপর লাঞ্ছিত করে, শিক্ষকদেরকে পদচ্যুত করে আমি কি মানে স্বৈরতন্ত্রের যেই ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা পুনঃপ্রতিষ্ঠা করে পুনরায় কায়েম করে আমরা কি নতুন কিছু আশা করতে পারবো? যেমন ধরুন কোনো শিক্ষক যদি আওয়ামী লীগে যায়, সে একটা অপরাধ করলো, বলছে অপরাধকে ঘৃণা করো না, অপরাধকে ঘৃণা করো। অপরাধী নানা কারণে অপরাধ করতে পারে, তাইলে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। সে শিক্ষক যদি ভুল করে, সে যদি দোষর হয়, তাকে আমরা পাল্টানো লড়াইটা করতে পারতো দৃষ্টান্ত তৈরি করে, অর্থাৎ প্যারাডাইম করে, দৃষ্টান্ত তৈরি করে করে আমরা তাদেরকে পাল্টাবো, এটাই তো শিক্ষা। কিন্তু আমরা যদি জবরদস্তি করে তাদেরকে উৎখাতের চেষ্টা করে, অপমান করে, বাধ্য করে, অর্থাৎ ক্ষমতার প্রয়োগ যদি আমরাই দেখাই, যে ক্ষমতা আমার আছে আমি আমার ক্ষমতা দেখানোর চেষ্টা করি সর্বসেক্টরে, যেমন আওয়ামী লীগের একটা অপরাধ করেছে, আমি পাল্টা আরেকটা অপরাধ করে যদি প্রতিশোধ পরায়ণ হই, তাইলে কি হবে? তার মধ্যে ক্রেজিনেসটা আবার বাড়িয়ে দিলাম, আমরা একটা প্রতিহিংসার চর্চা করলাম। কারণ নোংরা কোনো কালে পরাস্ত করা যায় না। একজন শিক্ষক যদি নোংরামি করে, তাহলে তাকে আদর্শবান হওয়ার জন্য তার সামনে সে দৃষ্টান্ত তৈরি করবেন। আপনি খারাপ ছিলেন বলে আমি তো খারাপ নই, আপনি অদম বলে আমি তো অদম হতে পারি না, আমি তো উত্তম হব, এটাই তো শিক্ষা হওয়ার কথা। কিন্তু সেটা না হয়ে শিক্ষকদেরকে অপমান তুচ্ছতাচ্ছিল্য যেটা করা হচ্ছে, এটা আসলে খুবই নেগেটিভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। এই আগামী দিনেও যে শিক্ষকরা নীতির পক্ষে কথা বলবেন কিংবা কোনো একটা দলের পক্ষে বলতেই পারেন, আপনার চিন্তার সাথে আপনার কর্মের সাথে না মিললে আপনি তার বিরোধিতা করবেন, এটা কোনোভাবেই যুক্তি হতে পারে না। সে তার মতটা প্রকাশ করেছে অথবা তার একটা অবস্থান সে জানিয়েছে, আমরা সে অবস্থানটাকে সঠিক মনে করিনি, সে আজকে পরাস্ত হয়েছে, আমরা দৃষ্টান্ত দিয়ে তার চিন্তা চেতনা জগৎ পাল্টাবো, এটাই তো হওয়ার কথা। কিন্তু যদি তাই না হয়,
তাহলে যেটা হবে, এখানে একটা প্রতিহিংসা তৈরি হবে, সে শিক্ষককে দলাদলি গ্রুপিং করবে, আমাকে হামলা করার চেষ্টা করবে, ফলে জাতীয় ঐক্য যেটা সেটা বিনষ্ট হবে। এই জায়গাটা আমাদের অবশ্যই পরিহার করা দরকার। এবার আসুন আরেকটা যে বুদ্ধিভিত্তিকতা, যেটা বুদ্ধিভিত্তিক যে আমাদের দৈন্যতা, সে দৈন্যটাকে আমাদের দেখুন যে আমাদের এখানকে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি অধ্যাপক ছিলেন, অধ্যাপক আছেনও এখনও, যে উনি অধ্যাপনা করা অবস্থায় টকশো টুকশো বহু গরম গরম কথা বলেছেন এবং বহু ব্যাপারে উনি মত দিয়েছেন। কখনো বিএনপিপন্থী বুদ্ধিজীবী ওনাকে বলতেন, কখনো উনি এই যে বামপন্থীদের বুদ্ধিজীবী হিসাবেও উনি ভূমিকা রেখেছেন। তারপরে যখন 17-18 সালে কোটা সংস্কার আন্দোলনে নুরুদের সংগঠনটা দাঁড়াচ্ছিল গণ অধিকার পরিষদ, সেখানেও বুদ্ধিজীবীর ভূমিকা পালন করেছেন। এরপরে এই 24-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হলেন। এখন আইন উপদেষ্টা হওয়ার পরে ওনাকে কোনো প্রশ্ন করলে উনিও বলতেছেন কি আপনি আগে কোথায় ছিলেন? আরে ভাই, যাকে প্রশ্ন করছেন বলে আপনি আগে কোথায় ছিলেন, এত নিয়ে প্রশ্ন করেন নাই কেন? এই যে একটা বুদ্ধিভিত্তিক স্বৈরতন্ত্র বা স্বৈরাচার, এই জায়গাটা খুবই হচ্ছে আমাদের সংকট তৈরি করছে। কারণ এই বুদ্ধিভিত্তিক স্বৈরতন্ত্র যে জায়গাটা তৈরি করবে আমাদের পূর্বের ব্যবস্থা বহাল রাখার জন্য, পূর্বের ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনার জন্য সে রসদ যোগাবে। অর্থাৎ পূর্বের ব্যবস্থাটা প্রাণ পাবে কোথায়? এই কথার মধ্যে, এই কর্মের মধ্যে, যে আপনি আগে কি কি করছেন, আগে বলেন নাই কেন? আগে সে বলতে পারে নাই বলে, আগে সংকট ছিল বলে, আগে বাক স্বাধীনতা ছিল না বলেই তো সে ওই ব্যবস্থা, আগের ব্যবস্থার বিরোধিতা করেছে। নতুন ব্যবস্থা যে অভ্যুত্থান, সেটা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এখন নতুন অভ্যুত্থানে নতুন করে নতুন দেশ সাজাতে গেলে, নতুন সম্ভাবনা যদি দেশকে ঢেলে সাজাতে হয়, নতুনভাবে যদি দেশকে গড়ে তুলতে হয়, তাহলে তো সেটা প্রশ্ন করবে, জানতে চাইবে। এখন পূর্বের শাসকগণ যখন মতোই যদি আপনাকে প্রশ্ন করলে আপনি রেগে যান, আগে কোথায় ছিলেন সেই দাবি জানান, সেই কথা টেনে নিয়ে আসেন, তাহলে কি দাঁড়ালো? তাহলে দেখালো আপনি যে সেই স্বৈরতান্ত্রিক আচরণটাই করলেন, সে হাসিনা মার্কা আচরণই করলেন। শেখ হাসিনাকে বিরুদ্ধে কিছু বলা যেত না, সে রেগে যেত। কোনো এই জন্য তার সংবাদ সম্মেলন এমনভাবে সাজানো হতো যারা হচ্ছে তাকে তেলাবে, একটু মাখো মাখো করে কথা বলবে, একটু ভালো ভদ্রভাবে বলবে, সেভাবে সে আয়োজনটা করতো। আপনিও তাই করার দিকে ধাবিত হচ্ছেন। ফলে এই ধরনের আচরণ যে মানুষদের মধ্যেই আছে, যে আপনি আগে কি করছেন, আগে কোথায় ছিলেন, আগে কোথায় ছিল না, আগে কোথাও ছিল না বলে কি যে এখন যুক্তিক কথা বলতে পারবে না? আগে কখনো কোনো কথা বলতে পারে নাই বলে সে কি এখন মত দিতে পারবে না? সে তো মত দিতে মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো অভ্যুত্থানটা ঘটিয়েছে। তাইলে আজকে এই যে একটা অনিয়ম, অগণতান্ত্রিক ব্যবস্থা এবং যে সর্বত্রই তৃণমূলে যে এক ধরনের মানুষের প্রতি বিরূপ মনোভাব এবং সেখানে বিভিন্ন দলীয় সন্ত্রাসের তৎপরতা, বাড়িতে বাড়িতে ডাকাতি এবং ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর, আমি আমার পরিচিত অনেকের উপরে তৃণমূলে যে অর্থাৎ গ্রামগঞ্জে হামলা হয়েছে এবং ভিন্ন মতের উপর হামলা হয়েছে, যে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। এবার ইন্ডিয়ান মিডিয়া কি প্রচার দেয় সেটা আরেক হিসেব, কিন্তু যেটা আমি নিজে দেখছি তার বিরুদ্ধে তাকে তো আমি সাপোর্ট করতে পারি না। আমি নিজে দেখাটা তো আর হচ্ছে ভুল নয়। তাহলে সেই জায়গাটা হচ্ছে একটা জরুরি, এই ইস্যুগুলোকে সংস্কার করা দরকার এবং তত্ত্বাবধায়ক সরকারেরও কিছু কথা বলা দরকার এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। শুধু বসে বসে চুপচাপ কি আইন করেন, বঙ্গবন্ধু নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা আইন বাতিল করেন, সেটা তো করবেন, এগুলো করেন, কিন্তু আমার পাশাপাশি এখানকার আইন, আদালত, বিচার এগুলোকে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা, আলাপ আলোচনা আরও স্পষ্ট হওয়া দরকার। আপনারা যারা এতক্ষণ আমার লাইভটা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।